শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। গল্প পড়ার আসরের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার আত্মজীবনীর কিছু অংশ। ছেলেবেলা। এ লেখাটি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, এই বইটির বিষয়বস্তুর কিছু কিছু অংশ পাওয়া যাবে জীবন স্মৃতিতে, কিন্তু তার স্বাদ আলাদা। সরোবরের সঙ্গে ঝর্ণার তফাতের মতো। সে হলো কাহিনী, এ হলো কাকলি। সেটা দেখা দিচ্ছে ঝুড়িতে, এটা দেখা দিচ্ছে গাছে। ফলের সঙ্গে চারিদিকের ডালপালাকে মিলিয়ে দিয়ে প্রকাশ পেয়েছে। গল্প পড়ার আসরে আজ সেই ছেলেবেলা। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলের নতুন শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে, কলকাতায়। শহরের শ্যাকরা গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না। রয়ে বসে দিন চলত। বাবুরা অফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে। কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধঘোমটাওয়ালা। কোষবাক্সে কোষমান বসত মাথায় পাগড়ি হেলিয়ে। দুই দুই সহিস থাকত পিছনে, কোমরে চামর বাঁধা। হেঁয়ো শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতে মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তেও ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে। জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের ঝি বৌদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকত, মোটা ঘটা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে। তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বকরা নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো, সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত। মুগুর ভাঁজত মস্ত ওজনের। বসে বসে সিদ্ধি ঘুঁটত। কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম, রাধাকৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শোনবার জন্যে ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধেবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালিয়ে যেত রেডির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপরে আসতো ঘুম, তারপর চলত চোখ রগলানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি? সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতরে যাবার সরু পথ ছিল খিড়খিড়ির আবরু দেওয়া। উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝি পিছু ধরেছে। পেট উঠত শিউরে। তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়তো আষাঢ় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি।
তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন ছিল বিস্তর, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করত লোকটার ধর্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনি জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখনও জলের কল বসেনি। বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতসেঁতে এধো কুঠুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কে না জানে তাদের মস্ত হা, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুড়ে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করত বুকের ভিতরটা, পায়ে লাগাতো তারা। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপার টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্নার মতো জল ফেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ির আবেশ। পুকুরটা বুঝে যেতেই পাড়াগায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন সরে গেল। সেই বাদাম গাছটায় এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার, নবাবী ছাঁদের। ডান্ডা দুটো ৮-৮ জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধন দৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আংযোগ কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে। নারকুলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দার এক কোণে। আমার বয়স তখন ৭-৮ বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না। আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যেই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনে রবিনসন ক্রুসো। বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারিদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই। নানা মহলের চাকরদাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে পেয়ারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি। দুজন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাতিনি নতুন ফ্যাশন পেড়ে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনু স্যাকরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলেশ মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের দুলো ধুনছে ধনুরি। বাইরে কানা পালোয়ারের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোফুটি করতে করতে কুস্তির প্যাচ করছে। চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়, ডন ফেলছে ২০-২৫ বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে। পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসেব মানে না। সেখানকার ১২টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহধারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাবেদারিতে ছিলুম, তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক্ষে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি দূরে দূরে, দেশে দেশে। সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা
তার পথটা ঢুকে গেছে ঘন বনের ভিতর দিয়ে। বাঘের চোখ জল করছে, গা করছে ছমছম। সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুটল, ধুম, ব্যাস, সব চুপ। তারপরে একসময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী, ভেসে চলে সমুদ্রে। ডাঙা যায় না দেখা, দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ, ঢেউ উঠতে থাকে দুলে দুলে, ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে, সামাল সামাল, ঝড় উঠল। হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবল না, অমনিই বেঁচে গেল, এ তো গল্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে গিয়েছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস হেঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে, তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙি সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলে অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিয়ে দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিছিরি হাসি হাঁটছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেঁধে নিয়ে ডাঙায় বসে দা দিয়ে বাখারি ছাড়ছে, তার ছাগল ছানা পাশে বাঁধা। কখন নদী থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেঁধে নিয়ে একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর। দা দিয়ে ওই দানগির গিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায়। তুলে আনতে দেরি হবে, আর সেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয় থাকতো চুপ। একটা ছিল ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছুই মন নেই। ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে, দুষ্টুমি থামতে চায় না। কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের সিঙ্গিকে নিয়ে। পূজায় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলাম সিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠে দিয়ে অনেক কোপ দিয়েছি। মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। সিঙ্গি মামা কাটুম, আন্দি বসির বাটুম, উলকুট ঢুলকুট ড্যাম কুড়কুড়, আখরোট বাকরোট, খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই আমার ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম। খটার শব্দ থেকে বোঝা যাবে আমার খাড়াটা ছিল কাঠের, আর পটার শব্দে জানিয়ে দিচ্ছে সে খাড়া মজবুত ছিল না।
কাল রাত্রির থেকে মেঘের কামাই নেই, কেবলই চলছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জবস্থবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটত চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থর বুক ধরাস সন্ধেবেলার ঘাড়ে চেপে বসেনি। শেষদাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলে সব পোড়োরা গড়গড় করে আউড়ে চলেছে, আই অ্যাম আপ, আমি হই উপরে, হিজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড, এমএডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যে পৌঁছায়নি। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকেও তখন বলা হতো তোষাখানা, যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক নিচে। তবুও তোষাখানা, দপ্তরখানা, বৈঠকখানা নামগুলো ছিল ভিত আঁকড়ে। সেই তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা ঘরে কাঁচের সেজে রেড়ির তেলের আলো জ্বলছে মিটমিট করে। গণেশ মার্কা ছবি আর কালী মায়ের পট রয়েছে দেয়ালে। তারই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই, মেজের উপরে একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি, আমাদের চাল ছিল গরিবের মতো, গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরে কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদাসিধে। অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন বুর্জেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানে বরাদ্দ হলো পাউরুটি আর কলাপাতা মোড়া মাখন, মনে হলো আকার যেন হাতের নাগাল পাওয়া গেল। সাবেককালের বড় মানুষের ভগ্ন দশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম বুর্জেশ্বর। চুলে গোঁফে লোকটা কাঁচা পাকা, মুখের উপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্বমনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নামড়া কলা। সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরু মশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন। শুনে মনিবরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনি ছিল তার সূচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল 2 হাত দিয়ে 5-7 বার ঠেলে দিয়ে একবারে ঝুপ করে দিত ডুব। স্নানের পর পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে বুর্জেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলত, যেন কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চালচলনে কোনটা ঠিক নয়, এ নিয়ে খুব ঝোঁক দিয়ে কথা কইত সে। এদিকে তার ঘাড়টা ছিল কিছু বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না। আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায় বলতুম, চাই নে। তারপরে আর সে পিড়াপিড়ি করত না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল। আমার মোটেও ছিল না। শেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকত দুধ আর কাঠের বারকোষে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুঁকে শুঁকে বেড়াত। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্যিস হয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। যে ছেলেরা খেতে কসুর করত না, তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না। শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত, তখনও শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়াম ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে। গলার মধ্যেই একটু খুসখুসুনি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদহজমের যে একটা তাগিদ পাওয়া যায়, সেটা বুঝতে পাইনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন। একটুও ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়াতে হবে না।
আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল, চিরকালের জন্য আরাম হতো ব্যামোটা। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে, তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার, থার্মোমিটার তখন চোখেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল, তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিনই মৌরালা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না, ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড়ও পড়েনি কোনোদিন। হাম্বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নে। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরোগী রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে বর্জেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গেই সে বাঁচাবে ডাক্তার খরচা, বিশেষ করে এই কলের জাতার ময়দা আর ভেজাল দেওয়া ঘি তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকলেট দেখা দেয়নি, ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডেলা আজও ছেলেদের পকেট চটচটে করে তোলে কিনা জানি না। নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলে গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। বর্জেশ্বরের কাছে সন্ধেবেলায় দিনে দিনে শুনেছি কীর্তিবাসের 7 কাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে মাঝে এসে পড়ত কিশোরী চাটুর্যে। সমস্ত রামায়ণের পাঁচালি ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কীর্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আউড়িয়ে যেত তার পাঁচালির পালা। ওরে রে রক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় টাক ঝকঝক করছে, গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচেকার নুড়ির আওয়াজ। সেই সঙ্গে চলত তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুর্যের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে দাদাভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালির দলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকত। রাত হয়ে আসত, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় শির দাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুঁড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর, হাতির দাঁতের মতো চকচকে, মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে যাও খুঁড়ি, ওদের গল্প শোনাও গে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠতুম। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতের প্রথম প্রহরে শেয়াল উঠত ডেকে। তখনও শেয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতের নিচে হুকরে উঠত। আমরা যখন ছোট ছিলুম তখন সন্ধ্যাবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরে কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জ্বালা কাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেল কল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে, কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে, পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন, এখনো তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনাবেচা তেমনি আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে। তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে
ফেরবার গাড়িতে সহিসদের হই হই শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত, বরিফ। হাঁড়িতে বরফ দেওয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকত যাকে বলা হয় কুলফির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কি রকম করত তা মনই জানে। আর একটা হাঁক ছিল, বেলফুল। বসন্তকালের সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ নেই, কেন জানি নে। তখন বাড়িতে মেয়েদের খোঁপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোঁপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালা পেড়ে শাড়ি, পাক দিয়ে কুঁচকিয়ে তোলা। নাপতে নিয়ে আসতো, ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগাতো খবর চালাচালির কাজ। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর আপিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফিরবার সময় তাদের ভিড় জমত না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলাম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পেত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করোগে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করত তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় যে খুব চুপচাপে সারা হতো তা নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্নার ফেনার মতো তার কিছু কিছু পড়ত ছিটকিয়ে আমাদের দিকে। এ বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম, দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউড়ির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে তাদের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন। হাতে দিচ্ছেন ছোট একটি করে তোড়া। নাটকের থেকে কুলীন মেয়ের ফুঁফিয়ে কান্না কখনো কখনো কানে আসে, তার মর্ম বুঝতে পারিনি। বুঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলীন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানায় দুই দিকে, তেমনি ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাড় লণ্ঠনের আলোয় চলছে নাচ গান, গুড়গুড়ি টানছেন বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝরকার ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন। ফিসফিস করে চলত গেরস্তালির খবর। ছেলেরা তখন বিছানায় পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে। কানে আসছে, জ্যোৎস্নায় যেন ফুল ফুটেছে। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমার মেজ কাকা গিরীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ওই রকম একটি শখের দলের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তাঁর, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনীদের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে যাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু তা নয়, তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রাগান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্ত্র। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে। পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়। দেউড়ির দরজা খোলা, উঠোনে পিলপিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারিদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে 9টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, মা ডাকছে, চলো শোবে চলো। লোকের সামনে এই টানা হেঁচড়ায় মাথা হেঁট হয়ে যেত। হার মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে জ্বলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই।
পেলসুজের উপর টিম টিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ঝমাঝম করতাল। সপ্তাহে মানা করাটাই বড়দের ধর্ম, কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নলদময়ন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় নিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো সময় হলেই আমাদের জাগিয়ে দেবে। উপরওয়ালাদের দস্তুর জানি, কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড়, আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেলুম। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড় লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারিদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে। বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল। আর এই যাত্রার আসরে বড়ই ছোট এই ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাকে বলে বাজে লোক। তেমনি আবার পালা গানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপি বুকের মক্স করেনি। এর সুর, এর নাচ, এর গল্প বাংলাদেশের হাট মাঠ ঘাটের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই দেননি পালিশ করে। সবাই যখন দাদাদের কাছে এসে বসলুম, রুমালে কিছু কিছু টাকা বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটাতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশনাম। রাত ফুরোতো, যাত্রা ফুরোতে চাইত না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আড়কোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারেনি। জানতে পারলে সে কি কম লজ্জা, যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছুঁড়ে, উঠোন শুদ্ধ লোকের সামনে তাকে কিনা এমন অপমান। ঘুম যখন ভাঙল, দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনো দিন। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো। মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল শুকনো গাঙে কোষ দুকোষ অন্তর বালে খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ। পথের লোক হঠাৎ এসে পড়ে আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগের কালটা ছিল যেন রাজপুত্তুর। মাঝে মাঝে পালা পর্বণে যখন মর্জি হতো, আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তুর। হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, ছোট রাস্তা থেকেও। চাকরদের বড় কর্তা বর্জেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। বাড়ি যশোরে, খাঁটি পাড়া গেয়ে। ভাষা তার কলকাতাই নয়। সে বলতো তেনারা, ওনারা, খাতি হবে, জাতি হবে, মুগের ডাল, কুলির আম্বল। দমনি ছিল তার আদরের ডাক। তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে কড়া কিছুই ছিল না, মন ছিল সাদা। ছেলেদের পরে তার ছিল দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখনকার দিনে ডাকাতের গল্প উঠেছিল দানা বেঁধে, অনেকদিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে। আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে। মস্ত মস্ত সব লাঠিয়াল, সঙ্গে সঙ্গে চলে তার লাঠি খেলার সাগরেদ। তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। প্রায়ই ডাকাতি তখন গোয়ারের মতো নিছক খুন খারাপির ব্যাপার ছিল না। তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। যারা নাম করেছিল
ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে। এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। গল্প শুনেছি সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহনায়। সেদিন অমাবস্যা, পুজোর রাত্রির। কালী কঙ্কালীর নামে মুন্ডু কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বললে, এ যে আমারই জামাই। আরও শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপানা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত যেত হিম হয়ে। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। একবার একজন মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টে ডাকাতের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঢেঁকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেঁকিটা টপকিয়ে পিঠের দিকে। ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগলো ঘোরাতে। লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের 2 হাতের ফাঁক দিয়ে পাখির মতো শুট করে বেরিয়ে গেল। 10-20 ক্রোশ দূরে ডাকাতি সেরে সেই রাত্রে ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে তাও দেখালে। খুব বড় একজোড়া লাঠির মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রনপা। 2 হাতে 2 লাঠির আগা ধরে সেই পা দানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলার সামিল হতো। ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবু একসময় এই রনপায় চলার অভ্যাস তখনকার শান্তিনিকেতনে ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিলাম। ডাকাতি খেলার এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি 2 হাতে পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার। আগের সন্ধেবেলায় ঝিঝি ডাক ছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাপা ঘরে মিটমিটি আলোতে বুক করছিল ধুকধুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসল। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়, গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্যে। নিঝুম অন্ধকারে নাড়িতে যেন তালে তালে বেজে উঠছে বেহারাগুলোর হাই হুই হাই হুই। গা করছে ছমছম। ধুধু করে মাঠ, বাতাস কাঁপে রোদ্দুরে। দূরে ঝিকঝিক করে কালো দিঘির জল, চিকচিক করে বালি। ডাঙার উপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে গাছপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়েছে না জানা মাঠের গাছতলায় ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠির আগা 2-1টা দেখা যায় ঝোপের উপর দিয়ে। কাঁধ বদল করবে বেহারাগুলো ওইখানে। জল খাবে, ভেজে গামছা জড়াবে মাথায়। তারপরে রে 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 রে। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার জাঁতাকল চলছেই ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার শেষদাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে পটাং করে যায় ছিঁড়ে। তিনি আমাদের মনে যতটা বেশি মাল বোঝাই করতে চেয়েছিলেন তার অনেকটাই ডিঙি উল্টিয়ে তলিয়ে গেছে। এ কথাই এখন আর লুকিয়ে রাখা চলবে না। আমার বিদ্যেটা লোকসানি মাল। শেষদাদা তার বড় মেয়েকে অর্থাৎ প্রতিভা দেবীকে শিখিয়ে তুলতে লেগেছিলেন। যথাসময়ে তাকে দিয়েছিলেন লোরেটুতে ভর্তি করে। তার পূর্বেই তার ভাষার প্রথম দখল হয়ে গেছে বাংলায়। প্রতিভাকে বিলিতি সঙ্গীতে পাকা করে তুললেন। তাতে করে তাকে দেশি গানের পথ ভুলিয়ে দেওয়া হয়নি, সে আমরা জানি। তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্থানি গানে তার সমান কেউ ছিল না। বিলিতি সঙ্গীতের গুণ হচ্ছে তাতে সুর সাজানো হয় খুব খাঁটি করে, কান দুরস্ত হয়ে যায়, আর পিয়ানোর শাসনে তালেও ঢিলেমি থাকে না। এদিকে বিষ্ণুর কাছে অর্থাৎ বিষ্ণু চক্রবর্তীর কাছে দেশি গান শুরু হয়েছে শিশুকাল থেকে। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। বিষ্ণু যে গানে হাতে খড়ি দিলেন, এখনকার কালের কোনো নামী বা বেনামী ওস্তাদ তাকে ছুঁতে ঘৃণা করবেন। সেগুলো পাড়া গেঁয়ে ছড়ার অত্যন্ত নিচের তলার। 2-1টা নমুনা দেই। এক যে ছিল বেদের মেয়ে এলো পাড়াতে, সাদের উল্কি পরাতে। আবার উল্কি পরা যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি, ঠাকুরঝি উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরঝি। আরও কিছু ছেঁড়া ছেঁড়া লাইন মনে পড়ে, যেমন
চন্দ্র সূর্য হার মেনেছে জোনাক জালে বাতি, মোগল পাঠান হদ্দ হল ফার্সি পড়ে তাঁতি। গণেশের মা কলা বউকে জ্বালা দিও না, তার একটি মোছা ফললে পরে কত হবে ছানাপোনা। অতি পুরনো কালের ভুলে যাওয়া খবরের আমেজ আসে এমন লাইনও পাওয়া যায়, যেমন এক যে ছিল কুকুর চাটা শেয়াল কাঁটার বন, কেটে করলে সিংহাসন। এখনকার নিয়ম হচ্ছে প্রথমে হারমোনিয়ামে সুর লাগিয়ে সারেগামা সাধানো, তারপরে হালকা গোছের হিন্দি গান ধরিয়ে দেওয়া। তখন আমাদের পড়াশুনোর যিনি তদারক করতেন তিনি বুঝেছিলেন ছেলে মানুষই ছেলেদের মনের আপন জিনিস, আর ওই হালকা বাংলা ভাষা হিন্দি বুলির চেয়ে মনের মধ্যে সহজে জায়গা করে নেয়। তাছাড়া এ ছন্দের দেশি তাল বায়া তবলার বোলের তোয়াক্কা রাখে না, আপনা আপনি নাড়িতে নাচতে থাকে। শিশুদের মন ভোলানো প্রথম সাহিত্য শেখানো মায়ের মুখের ছড়া দিয়ে। শিশুদের মন ভোলানো গান শেখানো শুরু সেই ছড়ায়। এইটি আমাদের উপর দিয়ে পরখ করানো হয়েছিল। তখনও হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে। কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কলটেপা সুরের গোলামি করিনি। আমার দোষ হচ্ছে শেখবার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকত তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারত না। কেননা সুযোগ ছিল বিস্তর। যে কয়দিন আমাদের শিক্ষা দেবার কর্তা ছিলেন শেষদাদা, ততদিন বিষ্ণুর কাছে আনমনাভাবে ব্রহ্মসঙ্গীত আউড়েছি। কখনো কখনো যখন মন আপনা হতে লেগেছে তখন গান আদায় করেছি দরজার পাশে দাঁড়িয়ে। শেষদাদা বেহাগে আওড়াচ্ছেন অতি গজগামিনী রে, আমি লুকিয়ে মনের মধ্যে তার ছাপ তুলে নিচ্ছি। সন্ধেবেলায় মাকে সেই গান শুনিয়ে অবাক করা খুব সহজ কাজ ছিল। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু অর্থাৎ শ্রীকণ্ঠ সিংহ দিনরাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকত গুড়গুড়ি, অঙ্গুরি তামাকের গন্ধ উঠত আকাশে। গুনগুন গান চলত, ছেলেদের টেনে রাখতেন চারিদিকে। তিনি তো গান শেখাতেন না, গান দিতেন। কখন তুলে নিতুম জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত, গান ধরতেন ময় ছোঁড়ক বড় জৌকি বাঁশরি। সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার আতিথ্য ছিল খোলা দরজার, চেনাশোনার খোঁজ খবর নেবার বিশেষ দরকার ছিল না। যারা যখন এসে পড়ত তাদের শোবার জায়গাও মিলত, অন্যের থালাও আসত যথা নিয়মে। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাঁখে করে তার পুটুলি খুলে বসবার ঘরের এক পাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুঁকো বর্দার যথারীতি তার হাতে দিলে হুঁকো তুলে। সেকালে ছিল অতিথির জন্যে এই যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ির ভিতরের মেয়েদের সকালবেলাকার কাজ ছিল ওই পান সাজতে হতো রাশি রাশি। বাইরের ঘরে তারা আসতো তাদের উদ্দেশ্যে। চটপট পানে চুন লাগিয়ে কাঠি দিয়ে খয়ের লেপে ঠিকমতো মশলা ভরে লবঙ্গ দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হতে থাকত পিতলের গামলায়। উপরে পড়ত খয়েরের ছোপা লাগা ভিজে ন্যাকড়ার ঢাকা। ওদিকে বাইরের সিঁড়ির নিচের ঘরটাতে চলত তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগলোকের সাপের মতো। তাদের নাড়ির মধ্যে গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে উঠবার মুখে তারা গৃহস্থের প্রথম আসুন মশায় ডাক পেতেন এই অম্বুরি তামাকের গন্ধে। তখন এই একটা বাধা নিয়ম ছিল মানুষকে মেনে নেওয়ার। সেই ভরপুর পানের গামলাও অনেক দিন হলো সরে পড়েছে। আর সেই হুঁকো বর্দার যাত্রা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে চটকে মাখতে লেগেছে। সে অজানা গাইয়ে আপন ইচ্ছে মতো রয়ে গেলেন কিছুদিন। কেউ প্রশ্নও করলে না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তার গান শুনতেম। নিয়মের শেখা যাদের দাঁতে নেই তাদের শখ অনিয়মের শেখায়। সকালবেলার সুরে চলত বংশী হমারি রে। তারপরে যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ এসে বসলেন, যদুভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেই জন্যে গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করে রেখেছিলাম লুকিয়ে চুরিয়ে।
ভালো লাগলো কাপি সুরে রুমঝুম বড় খেয়ে আজু বাদরোয়া। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময় আর এক অতিথি হাজির হলো কিছু না বলে কয়ে। বাঘমারা বলে তার খ্যাতি। বাঙালি বাঘমারে এ কথাটা সেদিন শোনা তো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তারই ঘরে। যে বাঘের কবলে পড়েছিলেন বলে আমাদের বুকে চমক লাগিয়েছিলেন, সে বাঘের মুখ থেকে তিনি কামড় পাননি। কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামে মরা বাঘের হাঁ থেকে। তখন সে কথা ভাবিনি, এখন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতো ওই বীরপুরুষদের জন্য ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাড়ার আলাপ। এই তো গেল গান। শেষদাদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়াপত্তন হয়েছিল, সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন, তুমি কৃষিকাজ বোঝো না। কোনোদিন আবাদের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে, তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির কাজ করি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাক সাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি, তাকে বলা হয় গোলাবাড়ি। নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়াগাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি। কিছু কিছু ফাঁক ছিল। শহুরে সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ি গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। খাস জমির রাতটা দিত তাদের ধানের ভাগ। এরই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। এক হাত আন্দাজ খুঁড়িয়ে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানদের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এমন করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালে শৌখিন গিন্নিরা রং সাপ করবার সরঞ্জাম কৌটোতে ভরে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তারা মলম বানাতেন নিজের হাতে। তাতে ছিল বাদাম বাটা, সর, কমলা লেবুর খোসা, আরও কত কি। যদি জানতুম আর মনে থাকত, তবে বেগম বিলাস নাম দিয়ে ব্যবসা করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসিয়ে দলন মলন চলতে থাকত। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্যে। এদিকে স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হতো মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগে। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্যে। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরের দেয়ালে এটা ঝুলত। হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠত খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলোর শক্ত শক্ত নাম সব জানা হয়েছিল। তাতেই ভয় গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরা সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হওয়ার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাঁচেরই মতো। একদিনের জন্যেও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে সেলেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকত। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত তার জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু বোঝা সরাতে থাকে। জলের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দায় আর একধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাঁচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নমাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন গুলিয়ে যায়,
চোখের উপর সেলেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাকুই দিয়ে আঁচড়িয়ে তুলছে দুই কানের উপর দুই ভাগে। পাশে বসে আছে কাকন পরা ছিপছিপে ছোকরা দারোয়ান, কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে দেয় তারা। বারান্দায় এক কোণে ঝাড় দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিল মাতার বেশি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল সেই ঝাঁটায় দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল, ভাত, মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘণ্টা বাজে 10টার। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমলার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলেছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাদে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমাদের 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের 5 মিশালি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যটার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের উপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছে নিজের নাম ইংরেজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। বিছানায় ঢুকে এতক্ষণ পর পাওয়া যায় একটুখানি পুরো সময়। সেখানে শুনতে শুনতে শেষ হতে পায় না। রাজপুত্তুর চলেছে তেপান্তরের মাঠে।